সেল। বলো আমায়, যে কোনো একটা স্ট্রাকচারকে আমি যদি সেল বলে কনসিডার করতে চাই, যে কোনো একটা স্ট্রাকচারকে আমরা যদি সেল বলে কনসিডার করতে চাই, তাহলে তার মধ্যে স্ট্রাকচারালি কি কি কম্পোনেন্ট তুমি এক্সপেক্ট করো? মনে রাখবে খুব সিম্পলার ওয়েতে, সেল ইকুয়াল টু সেল মেমব্রেন প্লাস প্রোটোপ্লাজম। ওকে, সেল ইকুয়াল টু কি বলো? সেল হতে গেলে সেল মেমব্রেন প্লাস প্রোটোপ্লাজম, এই দুটো জিনিসই দরকার। তুমি ধরো, তোমার একটু একটু মনে পড়ছে নিশ্চয়ই, ভাইরাসের কথা তোমাদের মনে আছে একটু? 3 ইডিয়টস এর ভাইরাস নয়, এখন যে ভাইরাস বিরক্ত করছে তোমাদের সেরকম ভাইরাস। ভাইরাসকে তোমাদের কি মনে পড়ছে আমরা কি এটাকে সেল বলেছিলাম নাকি অ্যাসেলুলার বলেছিলাম? এনিবডি? ভাইরাস ওয়াজ সেলুলার? কেন বলতো? কারণ বলতো ভাইরাসের মধ্যে আমরা যদি দেখি যে হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ ভাইরাস, ভাইরাস কন্টেইন ক্যাপসিড এন্ড নিউক্লিক অ্যাসিড। তাহলে ভাইরাসের মধ্যে ক্যাপসিড এন্ড নিউক্লিক অ্যাসিড আছে। তাহলে এবার খেয়াল করো তো, যদি ভাইরাস ইকুয়াল টু ক্যাপসিড প্লাস নিউক্লিক অ্যাসিড হয়, তাহলে সেক্ষেত্রে তুমি তো বলবে যে এই তো কভার আছে, ক্যাপসিডটা তো কভার, কিন্তু বলতো আমরা জানি সেল মেমব্রেন যেটা, বা পড়বো আমরা পরে, যে সেল মেমব্রেনের মেজর কম্পোজিশন কি আছে? লিপিডস আছে। সেল মেমব্রেনের মেজর কম্পোজিশন লিপিডস আছে। আর তুমি যদি ক্যাপসিড দেখো, ক্যাপসিডটা কি দিয়ে তৈরি? ক্যাপসিড ইজ কম্পোজড অফ প্রোটিন। প্রোটিন, ঠিক আছে, ক্যাপসিড ইজ কম্পোজড অফ প্রোটিন। তাহলে এটাকে তুমি সেল মেমব্রেন বলে ডাকতে পারলে না ক্যাপসিডটাকে। আর এর মধ্যে প্রপারলি প্রোটোপ্লাজমও নেই। তাহলে ভাইরাসের মধ্যে এক হচ্ছে তুমি পেলে না কোনো সেল মেমব্রেন, আবার পেলে না তার মধ্যে প্রপার ওয়েতে প্রোটোপ্লাজম। তাহলে সেই জন্য তুমি ভাইরাসকে সেল না বলে কি নাম দিয়েছিলে? অ্যাসেলুলার, তাই না? অ্যাসেলুলার। তাহলে সেল হতে গেলে তুমি দেখলে যে সেল মেমব্রেন দরকার এবং তার সঙ্গে সঙ্গে প্রোটোপ্লাজম দরকার। এই সেল মেমব্রেনটা কিসের জন্য দরকার? এই সেল মেমব্রেনটা প্রোটোপ্লাজমটাকে ঢেকে রাখার জন্য, প্রোটোপ্লাজমটাকে র‍্যাপ করে রাখার জন্য দরকার। তাহলে প্রশ্ন হলো যে যদি তুমি এই প্রোটোপ্লাজম পার্টটাকে ঢেকে রাখতে চাও, তাহলে এমন একটা মেমব্রেন দরকার যে মেমব্রেনটা দিয়ে ঢেকে রাখলে এটা পারফেক্ট হবে। কিরকম মেমব্রেন আছে দেখো, তোমার কাছে এক ধরনের মেমব্রেন আছে, তাকে আমরা বলি পারমিয়েবল মেমব্রেন। পারমিয়েবল মেমব্রেন, পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে কি হতে পারে? টোটাল সলিউশনটাই পাস করতে পারে। তাহলে বলো, যদি টোটাল সলিউশনটা পাস করতে পারে, তাহলে এটা কি খুব একটা ভালো অ্যাডভার্টাইজমেন্ট হলো? সেলের মধ্যে ইচ্ছে খুশি মতন যে কেউ এন্টার করছে, সেল থেকে ইচ্ছা খুশি মতন বেরিয়ে যাচ্ছে, এটা কি খুব একটা ভালো ভালো কোয়ালিটির সেল হবে? না আর্কিটেক্ট হও, তাহলে তুমি কি এই মেমব্রেন দিয়ে সেল বানাবে? নিশ্চয়ই বানাবে না। নেক্সট ধরো ইমপারমিয়েবল মেমব্রেন, যার মধ্যে দিয়ে কেউই পাস করতে পারবে না, টোটাল সলিউশনটাই পাস করতে পারবে না। তাহলে যদি পাস করতে না পারে, তার মানে বলো তো আমি কি বলতে পারছি? যে যদি বাইরে থেকে কোনো মেটেরিয়াল ঢুকবে না, বেরোবে না, তাহলে সেলের তো বাইরে থেকে অনেক মেটেরিয়াল দরকার হতে পারে, কিংবা সেলের মধ্যে যে ওয়েস্ট মেটেরিয়াল গুলো আছে সেগুলোকে বেরোতে হতে পারে। তাহলে তুমি যদি এরকম একটা মেমব্রেন বাইরে দিয়ে দাও যে তার সঙ্গে বাইরের কোনো যোগাযোগ থাকবে না, তাহলে এটা কি খুব একটা ভালো আর্কিটেক্টের পরিচয় হবে সেল বানানোর জন্য? না স্যার। তাহলে এই মেমব্রেনটাও আমরা সেল। না স্যার। তারপর ধরো তোমার কাছে আছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল মেমব্রেন দেখো যে এর মধ্যে দিয়ে তুমি সলভেন্ট যেটা আছে তাকে পাস করতে দেবে, কিন্তু সলিউট যেটা আছে তাকে পাস করতে দেবে না। তাহলে বলো তো জলের আদান প্রদানটা ঠিকঠাক হলো কিনা? এবার তুমি ওয়াটারের জন্য মোটামুটি তাকে পারমিয়েবল বানাতে পারলে, তাহলে বলো তো আগের থেকে তুমি একটু ভালো কোয়ালিটির আর্কিটেক্ট হলে না, যদি সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে কাজ করো, তাই না? কিন্তু দেখো দোকানদার, বাজারে তুমি যেখান থেকে মেমব্রেন কিনতে গেছিলে, দোকানদার তোমাকে আরো একটা মেমব্রেন দেখালো, বললো দেখুন এটা একটা দেখতে পারেন, এটা আর একটা কোয়ালিটি আছে আমার কাছে, দ্যাট ইজ সেলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। যদি সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন হয়, তুমি বললে আচ্ছা এটা সেই পারমিয়েবল থেকে কোথায় আলাদা বলুন তো? বললো যে সলভেন্টকে তো যেতে দেবেই, কিছু
সিলেক্টেড সলিউট আছে, বিশেষ করে আয়নস, এই আয়ন গুলোকে যেতে দেবে, তবে মেজর ম্যাক্সিমাম সলিউটকে যেতে দেবে না। তাহলে বলো তো এটা তোমার জন্য অফার কিনা? তুমি দেখলে আরে আয়ন গুলোকেও নিয়ে যেতে পারবো, ওয়াটারটাকে ট্রান্সপোর্ট করতে পারবো, তাহলে বলো তো সেল মেমব্রেনের জন্য সব থেকে ভালো তুমি কোন কোয়ালিটির মেমব্রেনটাকে নিলে ভালো হয় সব থেকে? Selectively permeable. তাহলে সেল ইজ Selectively কভার্ড বাই, permeable. ভেরি গুড, selectively permeable membrane. Cell is covered by selectively permeable membrane. Clear everybody? বুঝতে পেরেছো? রেসপন্স করবে একটু, হ্যাঁ সবাই নয়, এক আধজন রেসপন্স করবে। Yes, sir. ওকে চলো নেক্সট। এবার তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো যে সেল মেমব্রেন দিয়ে কভার্ড, এবং সেল মেমব্রেনটা হচ্ছে একটা সেলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, এবং তার মধ্যে কি আছে? প্রোটোপ্লাজম। ঠিক আছে, এই হচ্ছে বেসিক গল্প। নেক্সট, এবার দেখো এই যাকে তুমি সেল বলে ডেজিগনেট করছো, ভাইরাসকে কি সেল বলেছিলে? ভাইরাসকে কি সেল বলেছিলে? না, বলো sir. না। তার কারণ দেখো, বলো তো ভাইরাস কি রিপ্রোডিউস করতে পারে না পারে না? বলো স্যার ভাইরাস রিপ্রোডিউস করতে না পারলে তো বেঁচেই যেতাম আমরা, তাই না? এতক্ষণ বাইরে ঘোরাঘুরি করতে পারতাম, লাফালাফি করতে পারতাম, চারিদিকে ঘুরে বেড়াতে পারতাম, ভাইরাসকে যদি রিপ্রোডিউস না করানো যেত। তাহলে ভাইরাস রিপ্রোডিউস করে, তবে প্রবলেম হচ্ছে যে ভাইরাস রিপ্রোডিউস ইন প্রেজেন্স অফ হোস্ট। ভাইরাস রিপ্রোডিউস ইন প্রেজেন্স অফ হোস্ট, তাই না? ধরো তুমি এখন কোভিড এর কথা ভাবো, কোভিড যে ভাইরাসটা আছে, এই ভাইরাসটা যখন বাইরে কোনো একটা জায়গাতে বসে আছে, ধরো তোমার বডিতে যখন নেই, তখন সেটা লিভিং না নন লিভিং? Non-living. Non-living. একটা লাইনে বলো আমায়, হোয়াই ভাইরাস ইজ নন লিভিং, এক লাইনে বলো। ফরগেট অ্যাবাউট এভরিথিং, জাস্ট এক লাইনে বলো ভাইরাস কি। বলো ভাইরাসকে কেন নন লিভিং বলছি? অসেলুলারটার জন্য। নো নো, The protoplasm absent. হতে পারে। মনে রাখবে যে ভাইরাস নন লিভিং বলার সব থেকে বড় কারণ হচ্ছে ভাইরাসের মধ্যে এনজাইম অ্যাবসেন্ট। মনে রাখবে, কারণ এনজাইম ইকুয়াল টু মেটাবলিজম, মেটাবলিজম নেই মানে লাইফ নেই, তাই না? তাহলে নন লিভিং ভাইরাসকে বলার সব থেকে বড় কারণ হচ্ছে ভাইরাস কন্টেইন নো এনজাইম। মনে রাখবে, একদম ভুলবে না। তাহলে দেখো রিপ্রোডিউস ইন প্রেজেন্স অফ হোস্ট, তাহলে এখানে এই কোভিড ভাইরাস বাইরে যখন বসে আছে, কোনো লিভিং অর্গানিজমের বডিতে যখন ঢুকছে না, তখন সে নন লিভিং। কিন্তু কারণ কি? কারণ তার বডিতে কোনো এনজাইম নেই। কিন্তু যখনই সে কোনো একটা হোস্ট পাচ্ছে, যখনই রেসপিরেটরি ট্র্যাক্ট পেয়ে যাচ্ছে আমাদের, তখন সঙ্গে সঙ্গে বলতো সে আমাদের এনজাইমেটিক মেশিনারিটাকে ব্যবহার করে সে নিজেকে কপি করছে। তাহলে ওই জন্য আমরা বললাম যে রিপ্রোডাকশন করতে পারে, বাট রিপ্রোডাকশন বাই হেল্প অফ হোস্ট। তাই আমরা এটাকে রিপ্রোডাকশন না বলে কথাটাকে বলি replicating, but without self replicating। বলো ভাইরাস কি রেপ্লিকেট করতে পারে? পারে। সেলফ রেপ্লিকেট করতে পারে? টেল মি। No, না স্যার। তাহলে তুমি বলো তো সেল না, হওয়ার স্যার। ক্যারেক্টারটা কেমন হওয়া উচিত, রেপ্লিকেটিং নাকি সেলফ রেপ্লিকেটিং? সেলফ। ভেরি গুড। তাহলে সেল হওয়ার জন্য দ্যাট হ্যাজ টু বি সেলফ রেপ্লিকেটিং। কারণ শুধু রেপ্লিকেটিং বা শুধু রিপ্রোডিউসিংটা যদি সেলফ রেপ্লিকেটিং, আমরা বলতে পারি সেলফ রিপ্রোডিউসিং, তাহলে সেলফ রিপ্রোডিউসিং যদি না হয় তাকে আমরা সেল বলবো না। দেখো সেই জন্য আমরা ভাইরাসকে সেল বলিনি, কারণ ভাইরাস কি রিপ্রোডিউসিং? আনসার ইজ ইয়েস। ভাইরাস ইজ সেলফ রিপ্রোডিউসিং? আনসার ইজ নো। তাহলে সেল হতে গেলে তাকে কি হতে হবে? সেলফ রিপ্রোডিউসিং হতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। Yes, sir. নেক্সট বলো তো, আমি যে তোমায় বলি ইউনিট অফ লাইফ, জীবনের ইউনিট কি সেটা? Cell. আচ্ছা কেউ বললে সেল, সে ঠিক বললে। আচ্ছা কেউ যদি বলে না স্যার আমি বলবো টিস্যু, সে কি ঠিক বলছে না ভুল বলছে? একদম ঠিক বলছে। কেউ যদি বলে স্যার অর্গান হচ্ছে ইউনিট অফ লাইফ, আমি বলবো একদম ঠিক। কেউ যদি বলে না স্যার অর্গান সিস্টেমটা ইউনিট অফ লাইফ, আমি বলবো সেটাও ঠিক।
কেউ বললে না স্যার আমি টোটাল অর্গানিজমটাকে একটা ইউনিট বলে ভাবি, আমি বললাম তুমিও ঠিক। তাহলে দেখো সেল গুলো ইন্টারঅ্যাক্ট করে টিস্যু বানায়, টিস্যু ইন্টারঅ্যাক্ট করে অর্গান বানায়, অর্গান ইন্টারঅ্যাক্ট করে অর্গান সিস্টেম বানায়, অর্গান সিস্টেম ইন্টারঅ্যাক্ট করে অর্গানিজম বানায়, সবগুলোই কিন্তু ইউনিট অফ লাইফ। কিন্তু তুমি খেয়াল করো যে যদি আমরা এই সবার থেকে বলি ছোট ইউনিটকে, স্মলেস্ট বা বেসিক অর ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ কে, Cell. সেল Cell. তাহলে স্মলেস্ট অর বেসিক অর ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ, স্মলেস্ট অর বেসিক অর ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ কাকে বলবে তুমি? আনসার ইজ, যাই তোমাকে আর অপশন দিক, আনসার ইজ কি হয়ে যাবে বলো? তাহলে আর কোন দিকে তুমি মাথা খাওয়াবে না, যদি বলে স্মলেস্ট ইউনিট অফ লাইফ, বেসিক ইউনিট অফ লাইফ, ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ, আনসার কি হয়ে যাবে? সেল। ধরো তোমাকে বললো, তোমাকে একটুখানি পাজল করার জন্য বললো ডিএনএ, আরএনএ, প্রোটিন, এরকম বললো হুইচ অফ দ্য ফলোইং ইজ স্মলেস্ট স্ট্রাকচার এন্ড ফাংশন ইউনিট অফ লাইফ। 1 নম্বর অপশন সেল, 2 নম্বর টিস্যু, 3 নম্বর ডিএনএ, 4 নম্বর প্রোটিন। আনসার Cell. সেল। তাহলে একদম পাজলড হবে না, তার কারণ সেল থেকে যত ডান দিকে যাব তারা ইউনিট, তবে স্মলেস্ট নয়। সেল থেকে যত বাম দিকে যাব তারা স্মলেস্ট, তবে ইউনিট নয়। বোঝাতে পারলাম আমি কথাটা? সেল থেকে যত ডান দিকে যাব হ্যাঁ। তারা ইউনিট, তবে স্মলেস্ট নয়। সেল থেকে যত বাম দিকে যাব তারা স্মলেস্ট, তবে ইউনিট নয়। তাহলে একমাত্র স্মলেস্ট এবং স্ট্রাকচারাল ফাংশন ইউনিট অফ লাইফ যদি বলা হয়, তাহলে আনসার কিন্তু অন্য কিছু আর ভাববে না। হোয়াট উড বি ইওর আনসার? টেল মি কৌশিক, কি হবে বলো? কৌশিক কি হবে? সেল হবে। সেল হবে। গ্রেট। স্যার স্মলেস্ট যদি ইউনিট না হয় তাহলে কি হবে, মানে ডিএনএ আরএনএ প্রোটিনের মধ্যে? বলো কোনটা হতে পারে? তখন ওটা ডিপেন্ড করছে, তখন কোয়েশ্চেনটা বেসলেস কোয়েশ্চেন হবে যে তুমি তাহলে কোন প্রোটিনের কথা বলতে চাইছো, তাই না? ডিএনএ অবশ্যই লার্জার মলিকিউল, তার কারণ কি বলতো? কারণ ওয়ান ডিএনএ ক্যান কন্টেইন মোর দ্যান ওয়ান প্রোটিন। একটা হ্যাঁ ডিএনএ হ্যাঁ 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 মোর দ্যান ওয়ান প্রোটিন তৈরির ইনফরমেশনস আছে, তাহলে সেদিক থেকে ডিএনএ অনেক লার্জার মলিকিউল, সেদিক থেকে প্রোটিন রিলেটিভলি স্মলার মলিকিউল। বুঝেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে কি দাঁড়ালো এতক্ষণে সেল? আমরা বলতো সহজভাবে এভাবে বলতে পারি যে সেল ইজ 1 নম্বর অপশন protoplasm which is covered by a selectively permeable cell membrane. 2 number option self-replicating or self-reproducing. 3 number option basic or fundamental structural and functional unit of life. 4 number option all are correct. Your answer? All are correct. Very All are correct. very good, very good, very good, very good. Next. এবার দেখো, তাহলে সেলের ডেফিনেশনটা ক্লিয়ার হলো আমাদের। তোমরা পড়েছো ডেফিনেটলি স্টাডি অফ সেল। স্টাডি অফ সেল, এই যে আমরা সেল পড়ছি, তার মানে আমরা কি পড়তে চাইছি? স্টাডি অফ সেলকে আমরা কি বলি? সাইটোলজি। Cytology. সাইটোলজি। দেখি কার মনে আছে? স্টাডি অফ টিস্যুকে আমরা কি বলি? স্টাডি Histology. অফ টিস্যু, হিস্টোলজি। ভেরি গুড। স্টাডি অফ টিস্যু ইজ histology. তাহলে স্টাডি অফ সেল ইজ সাইটোলজি, স্টাডি অফ টিস্যু ইজ হিস্টোলজি। নেক্সট কোয়েশ্চেন, সাইটোলজি যদি আমরা বলি স্টাডি অফ সেল, দেন হু উড বি কনসিডার্ড অ্যাজ ফাদার অফ সাইটোলজি? আনসার রবার্ট হুক। ক্লিয়ার? তাহলে ভুলবে না, সাইটোলজি, ফাদার অফ সাইটোলজি আমরা কাকে বলি? রবার্ট হুক। Robert Hooke. ওকে, তাহলে ফাদার অফ সাইটোলজি কে সবাই বলো? রবার্ট হুক, তাই না? কোয়েশ্চেনটা ফাদার অফ সাইটোলজি না দিয়ে তোমাকে এরকম বললো হু coined the term cell? Answer? রবার্ট হুক। বলো। রবার্ট হুক। কোয়েশ্চেন এরকম দিল, হু observed dead cell first? Answer? Robert Hooke. Very good. Question,
who observed cell wall first? Answer. Robert Hooke. Robert Hooke. Question. Who observed dead plant cell first? Answer. Robert Hooke. Question. Who wrote micrographia? Answer. Robert. Clear? তাহলে এতগুলো কোয়েশ্চেন, আনসার রবার্ট হুক। ওকে, বলো। স্টাডি অফ সেল ইজ সাইটোলজি, ফাদার অফ সাইটোলজি রবার্ট হুক। সেল টার্মটাকে কয়েন করলেন রবার্ট হুক। প্রথম ডেড সেলকে কে অবজার্ভ করলেন? আনসার রবার্ট হুক। প্রথম সেল ওয়াল, কারণ তুমি দেখো রবার্ট হুক কি নিয়ে কাজ করছিলেন? প্লান্ট সেল নিয়ে, তো কর্ক সেল, Cork cell. কর্ক সেল নিয়ে। তোমার কি মনে পড়ছে একটু? আমি যদি এখান থেকে অ্যানাটমিতে ঢুকে পড়ি, যে কর্ক সেল কোনগুলো, কর্ক সেল কোনগুলো? তোমার কাছে ছিল জেনারেল কর্টেক্স, মনে পড়ছে? জেনারেল কর্টেক্স। হ্যাঁ স্যার। দেখো, এই ছিল এপিডার্মিস, এপিডার্মিসের পরে এই ছিল এপিডার্মিস। তোমার এপিডার্মিসের পরে তোমার কাছে ছিল হাইপোডার্মিস, হাইপোডার্মিস, হাইপোডার্মিসের পরে তোমার কাছে কি আছে? জেনারেল জেনারেল কর্টেক্স, কর্টেক্স। জেনারেল কর্টেক্স। জেনারেল কর্টেক্সের পরে কারা? এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস। তারপরে কারা? পেরিসাইকেল। পেরিসাইকেলের পরে এখানে আছে ভাস্কিউলার বান্ডল। এই ভাস্কুলার বান্ডেলের মাঝখানে যে প্যারেনকাইমা গুলো স্কুইজড হয়ে গেছে তার নাম মেডুলারি রেস। মেডুলারি রেস সেকেন্ডারি গ্রোথের সময় তোমরা নিশ্চয়ই বুঝে গেছো সেকেন্ডারি মেডুলারি রেস কারা। ঠিক আছে, অ্যানাটমি যারা পড়েছো তাদের জন্য বলছি, যারা পড়োনি তাদের জন্য না, তাদের তো পড়াবো। ওকে, তারপর যখন নিচের দিকে আসলাম তখন সেখান থেকে কি পেয়ে গেলাম? পিথ পেয়ে গেলাম। দেখো, এই যে জেনারেল কর্টেক্সের যে সেলগুলো ছিল, এই জেনারেল কর্টেক্সের সেলগুলো হঠাৎ যদি তারা ডিভিশনাল ক্যাপাসিটি ফিরে পায় বাই দ্য প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, তখন তাদেরকে আমরা বলবো কর্ক ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম। আর ডিউরিং সেকেন্ডারি গ্রোথ এই কর্ক ক্যাম্বিয়াম গুলো বাইরের দিকে যে লেয়ারটা তৈরি করে তার নাম কি? টেল মি। কর্ক। ওকে, ভেতরের দিকে যে লেয়ারটা তৈরি করে তার নাম কি? সেকেন্ডারি কর্টেক্স। ওকে, চলো অ্যানাটমির সঙ্গে কানেক্ট করিয়ে দিলাম। তাহলে কর্ক সেলটা নিয়ে কাজ করলেন, তাহলে প্লান্ট সেল নিয়ে কাজ করলেন রবার্ট হুক। তাহলে রবার্ট হুক যদি প্লান্ট সেল নিয়ে কাজ করে থাকেন, তাহলে প্লান্ট সেলের বাইরে সেল ওয়াল অবজারভেবল, ইয়েস অর নো? প্লান্ট সেলের বাইরে সেল ওয়াল পাওয়া যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। যাবে। হ্যাঁ স্যার। তাহলে প্লান্ট সেলের বাইরে সেল ওয়াল পাওয়া যাবে। তাই তিনি সেল ওয়াল অবজার্ভ করলেন প্রথম, সেল ওয়াল ডিসকভারির সঙ্গে রিলেটেড। আর তার লেখা বই হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। বলো, প্রত্যেকটা ডেটা প্রত্যেকের মনে থাকবে? টেল মি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। বলো, রবার্ট হুক কোন জায়গা থেকে সেল ডিসকভার করলেন? কোন সেল ডিসকভার করলেন প্রথমে? সেল অফ Dead cell. বার্ক অর সেল অফ কর্ক, তাই না? সেল অফ বার্ক অর সেল অফ কর্ক, মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। আর দেখো, প্রথম লিভিং সেল যদি বলে, প্রথম লিভিং সেল অবজার্ভ করলেন কে? লিভেনহক। ভেরি গুড। তাহলে আনসার তখন চেঞ্জ হয়ে গেল, ফার্স্ট লিভিং সেল। ফার্স্ট লিভিং সেল দেখলেন অ্যান্টন ভন লিভেনহুক, তাই না? অ্যান্টন ভন লিভেনহুক। তাহলে প্রথম লিভিং সেল অবজার্ভ করলেন যদি বলে, কি হবে আনসার? অ্যান্টন ভন লিভেনহক। অ্যান্টন ভন লিভেনহুক কি কি দেখেছিলেন? তিনি প্রচুর সেল দেখেছিলেন। যদি বলে যে মাইক্রোস্কোপ কে ডিসকভার করলেন, ফাদার অফ মাইক্রোস্কোপি, আনসার কি হয়ে গেল? লিভেনহক। লিভেনহক। তাহলে ফাদার অফ মাইক্রোস্কোপি লিভেনহুক। তিনি তার মাইক্রোস্কোপ দিয়ে কি কি দেখেছিলেন? তিনি ব্যাকটেরিয়া সেল দেখেছিলেন, খেয়াল রাখবে, ব্যাকটেরিয়া সেল,
প্রোটোজোয়া সেল দেখেছিলেন, স্পার্ম সেল দেখেছিলেন। তাহলে এই সমস্ত জিনিসগুলোকে অবজার্ভ করেছিলেন কে? অ্যান্টন ভন লিভেনহুক। ক্লিয়ার? তাহলে বলো কোন কোন কোয়েশ্চেনের আনসারে রবার্ট হুক আর কোন কোন কোয়েশ্চেনের আনসারে লিউয়েনহুক আমরা করব, সেটুকু ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। Great. এবার দেখো, এখানে আমরা বললাম যে সেল ইকুয়াল টু সেল মেমব্রেন প্লাস প্রোটোপ্লাজম। এই যে প্রোটোপ্লাজম পার্টটা, এই প্রোটোপ্লাজম পার্টটাকে সার্কোড বলে ডেকেছিলেন যিনি, তার নাম কি? দুজারদিন। তাহলে বলো দুজারদিন প্রোটোপ্লাজমকে কি নাম দিয়েছিলেন? সার্কোড। সার্কোড। ঠিক আছে, দুজারদিন। আর এই সার্কোড কথাটাকে পাল্টে আবার প্রোটোপ্লাজম নাম দিলেন তাকে, কে বলো? পার্কিনজি। ভেরি গুড, পার্কিনজে। তাহলে পার্কিনজে প্রোটোপ্লাজম নামটাকে পপুলারাইজ করেছিলেন, আর দুজারদিন তিনি কি নাম দিলেন? সার্কোড নামটা দিয়েছিলেন। তাহলে ডাইরেক্ট এক্সামে কোশ্চেন আসছে, বলো সার্কোড নামটার সঙ্গে কে রিলেটেড? দুজারদিন। ভেরি গুড। তাহলে সার্কোড নামটার সঙ্গে রিলেটেড হচ্ছে দুজারদিন। ওকে, সার্কোড নামটার সঙ্গে রিলেটেড দুজারদিন। আর পার্কিনজি ওটাকে কি নাম দিলেন? প্রোটোপ্লাজম নাম দিয়ে দিলেন। আবার দেখো হাক্সলে বলে একজন ভদ্রলোক, তিনি আবার আরেক ধাপ এগিয়ে তিনি বললেন যে প্রোটোপ্লাজম ইজ দ্য ফিজিক্যাল বেসিস অফ লাইফ। কোশ্চেন এসছে এক্সামে যে প্রোটোপ্লাজমটা ফিজিক্যাল বেসিস অফ লাইফ, কে বলেছিলেন? উইলিয়াম হাক্সলে। ভেরি গুড। প্রোটোপ্লাজম ইজ দ্য ফিজিক্যাল বেসিস অফ লাইফ, এইটা আবার বললেন জুলিয়ান হাক্সলে। ওকে, আবার দেখো আরো একজন ভদ্রলোক, তার নাম হার্টউইগ। তিনি আবার বললেন যে একটা সেলের মধ্যে আমরা লিভিং ম্যাটার যেটা বলি, সেই লিভিং ম্যাটারটাই হচ্ছে প্রোটোপ্লাজম। এই কনসেপ্টটাকে আমরা বলি প্রোটোপ্লাজমিক থিওরি। তাহলে হার্টউইগ কোন কনসেপ্ট দিলেন? প্রোটোপ্লাজমিক থিওরি। তাহলে কি বলতে চেয়েছে প্রোটোপ্লাজমিক থিওরি? এটা বলতে চেয়েছে যে the living matter of cell is the protoplasm, তাই না? the living matter of cell is the protoplasm. তাহলে সেলের মধ্যে যেটা লিভিং ম্যাটার সেটা হলো প্রোটোপ্লাজম। ক্লিয়ার এভরিবডি? তাহলে চারটে শব্দ, এক সার্কোড কথাটাকে কে বললেন, সেকেন্ড প্রোটোপ্লাজম কথাটাকে কে বললেন, প্রোটোপ্লাজম ইজ দ্য ফিজিক্যাল বেসিস অফ লাইফ কার কনসেপ্ট, আর প্রোটোপ্লাজমিক থিওরি কি কার কনসেপ্ট। অনেক সময় তুমি কোয়েশ্চেনটা এরকম পেলে দেখো, বললো হু কয়েন্ড দ্য টার্ম প্রোটোপ্লাজম, সেখানে তুমি পার্কিনজি অপশনটাকে পেলে না। যদি পার্কিনজি অপশনটাকে না পাও তাহলে আরেকটা অপশন যদি থাকে সেটাকে তুমি নেবে, দ্যাট ইজ ভ্যান মোল। আরেকটা কথা দিয়ে রাখলাম, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট জায়গা, যে যদি বলো অপশনে তোমাকে এমসিকিউতে যে চারটে অপশন দেয়া থাকলো সেখানে তোমাকে ওই দুজারদিন দেয়া থাকলো, পার্কিনজের কথা বলা থাকলো না, ভ্যান মোল বলা থাকলো, হাক্সেল বলা থাকলো, হার্টউইগ বলা থাকলো, তাহলে তখন তুমি কোনটাকে অ্যাকসেপ্ট করবে? মনে থাকবে সবার? গ্রেট। এবার দেখো, ধরো একটা সেল দিয়ে একটা অর্গানিজম তৈরি হয়, ইউনিসেলুলার অর্গানিজম তৈরি হয়, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। বলো যদি যদি একটা অর্গানিজম ইউনিসেলুলার হয় তাহলে সেক্ষেত্রে বলতো একটা মাল্টিসেলুলার অর্গানিজম যেমন মেটাবলিজম রান করে, একটা ইউনিসেলুলার অর্গানিজম তো তেমনই মেটাবলিজম রান করে, তাই না? তাহলে বলতো একটা লিভিং অর্গানিজম, সেটা মাল্টিসেলুলার হলেও একটা লিভিং অর্গানিজম, সে যেমন তার এসেনশিয়াল সমস্ত ফাংশন অফ লাইফ পারফর্ম করতে পারে, বলতো একটা সেল সেই কাজ করে দিতে পারে কিনা? আর আমি যদি একটা ইউনিসেলুলার অর্গানিজমকে দেখি, বলতো সে একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ এক্সিস্টেন্স পারফর্ম করতে পারে কিনা? তাহলে খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স মনে রাখবে সেলের, যে যে সেল হবে, অথবা আমি বলতে পারি দিস ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ কে? ইউনিসেলুলার অর্গানিজম। ইউনিসেলুলার অর্গানিজমের ক্যারেক্টার মানেই তো সেলের ক্যারেক্টার, নাকি?
একমত তোমরা আমার সঙ্গে? ইউনিসেলুলার অর্গানিজমের Sir. ক্যারেক্টার মানে তো সেলের হ্যাঁ ক্যারেক্টার। স্যার তাহলে যে সেল হ্যাঁ, হতে sir. হবে দ্যাট শুড বি ক্যাপেবল অফ independent existence, and that should be capable of performing the essential function of life. তাহলে লাইফের এসেনশিয়াল ফাংশন গুলো যেন সে পারফর্ম করতে পারে। ক্লিয়ার এভরিবডি? বোঝা গেল সেল সম্পর্কে একটা বেসিক আইডিয়া? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলো সবাই বুঝেছি কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার তাহলে আমি তোমাকে এখান থেকে একটা কোয়েশ্চেন ফ্রেম করাই, দেখি তো কে বলতে পারে। একটা কোয়েশ্চেন ফ্রেম করাই। বললো how many of the following statements are correct? এর মধ্যে কতগুলো স্টেটমেন্ট কারেক্ট আছে? কোয়েশ্চেন বুঝতে শেখো, কেমন আসবে এক্সামে। 1, সেল ওয়াল ডিসকভারি রবার্ট হুক। স্টেটমেন্ট নাম্বার 2, protoplasm is the physical basis of life, Huxley. Unicellular organism perform independent existence. 4 নম্বর স্টেটমেন্ট তোমাকে বলে দিল প্রোটোপ্লাজম পার্কিনজি। 5 নম্বর স্টেটমেন্ট বলে দিল protoplasmic theory, হার্টউইক। লাস্ট স্টেটমেন্ট তোমাকে বলে দিল সেল মেমব্রেন selectively permeable. অপশন 1, অপশন এ, এখানে কটা আছে? 5, 6। বললো 4টে কারেক্ট, 5টা কারেক্ট, 5টা, 6টা কারেক্ট, 5টা কারেক্ট। 5টা কোনটাকে কারেক্ট বাদ স্যার দিচ্ছ? কোনটাকে বাদ দিচ্ছ? লাস্টেরটা। সেল মেমব্রেন selectively permeable মানে কি তাহলে?